প্রত্যেকটা নির্বাচনের ফলাফলের পেছনে একটা আস্ত গল্প থাকে। সংখ্যাগুলো তো শুধু সেই গল্পের একটা ঝলক। আজ আমরা সেই রকমই একটা গল্পের গভীরে যাব, পশ্চিমবঙ্গের কালনা বিধানসভা কেন্দ্রের গল্প। এটা কিন্তু শুধু একটা আসনের হার জিতের বিশ্লেষণ নয়, এটা আসলে একটা রাজনৈতিক পট পরিবর্তনের কেস স্টাডি, যা আমাদের দেখায় যে ভোটাররা যখন মনস্থির করে ফেলে তখন গোটা রাজনৈতিক ব্যবস্থাকেই তা শুনতে হয়। দেখুন, পশ্চিমবঙ্গের শস্যভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে, আর সেই জেলারই একটা খুব গুরুত্বপূর্ণ সংরক্ষিত আসন হল কালনা। এখানকার মাটি, এখানকার ভাগীরথীর জল, এগুলো শুধু ধান ফলায় না, এখানকার মানুষের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা আর রাজনীতির স্রোত তৈরি করে। চলুন এখানকার মানুষের জীবনের গল্প দিয়েই আমাদের এই গভীর বিশ্লেষণটা শুরু করা যাক। আমাদের এই আলোচনাটা মোট ৬টা পর্বে এগোবে। আমরা প্রথমে কালনার মাঠের বাস্তবতাকে বুঝব, তারপর দেখব কিভাবে ভোটারদের মন বদলাল, জানব তাদের ক্ষোভের কারণগুলো কি কি। এরপর আমরা রাজনৈতিক কৌশলের নকশাটা দেখব, প্রতিশ্রুতি থেকে শুরু করে শাসনের পথ, আর সবশেষে একটা জনকেন্দ্রিক রাজনীতির প্রভাব নিয়ে কথা বলব। তো প্রথম পর্বে আসা যাক। কালনার মাটি আর তার মানুষদের বুঝতে গেলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, এর মূল চরিত্রটা বুঝতে হবে। কালনার রাজনৈতিক সমীকরণটা বেশ জটিল, আর সেটা বুঝতে হলে এর সামাজিক বুননটা দেখা খুব জরুরি। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় 1/3 তপশিলি জাতিভুক্ত, আর প্রায় 70 থেকে 80% মানুষ হিন্দু। কিন্তু এগুলো তো শুধু পরিসংখ্যান নয়, এর আড়ালে রয়েছে এক একটা জলজন্ত সম্প্রদায়, যাদের প্রত্যেকের নিজস্ব আশা, আকাঙ্ক্ষা আছে, চ্যালেঞ্জ আছে, আর এই সব কিছুই এখানকার রাজনীতির গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। অনেক সময়ই দেখা যায় বড় বড় রাজনৈতিক পরিবর্তনগুলোর জন্ম হয় মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যা থেকে। কালনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ভাঙা রাস্তা, নদীর বাঁধ ভেঙে বন্যার ভয়, এলাকার ছেলে মেয়েদের জন্য চাকরির অভাব, আর কৃষকদের ফসলের অনিশ্চিত দাম, এই সমস্যাগুলো মানুষের মনে একটা গভীর অসন্তোষ তৈরি করছিল। এগুলো আর শুধু অভিযোগের স্তরে ছিল না, হয়ে উঠেছিল জীবন আর জীবিকার সুরক্ষার জন্য একটা আরতি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। চলুন দেখি কিভাবে সাধারণ সংখ্যাগুলো একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের গল্প বলতে পারে। আমরা এখন ডেটার মাধ্যমে কালনার ভোটারদের মনের এই নাটকীয় বদলটা বিশ্লেষণ করব। 86.5%। ভাবুন একবার, এই একটা সংখ্যাই কালনার রাজনৈতিক উত্তাপটা বোঝার জন্য যথেষ্ট। 2021-এর নির্বাচনে এত বিপুল ভোটদান কিন্তু শুধু মানুষের সক্রিয়তার প্রমাণ নয়, এটা ছিল একটা নীরব বিপ্লবের পূর্বাভাস। মানুষ যে পরিবর্তনের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল, এই সংখ্যাটা তারই প্রতিফলন। চলুন 5 বছর পেছনে যাই। 2016 সালের ফলাফলটা দেখুন। তৃণমূল কংগ্রেস প্রায় 50% বেশি ভোট পেয়ে ক্ষমতায় ছিল, আর প্রধান বিরোধী শক্তি ছিল সিপিআইএম 37% বেশি ভোট নিয়ে। বিজেপি তখন ছিল অনেক পেছনে, মাত্র 9%। ছবিটা বেশ পরিষ্কার, তাই? আর দেখুন 21-এর ছবিটা। এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কিছু বলা যায় না। তৃণমূলের ভোট সামান্য কমলেও বিজেপির ভোট শেয়ারটা দেখুন, 9% থেকে এক লাফে প্রায় 42%, আর সিপিআইএম 37% থেকে সোজা 9%-এ নেমে এসেছে। কি সাংঘাতিক পরিবর্তন! সমীকরণটা একদম জলের মতো পরিষ্কার। বামেদের ভোট ব্যাংকে যে বিরাট ধস নেমেছে, সেই ভোটের সিংহভাগটাই চলে গেছে বিজেপির দিকে। এই অভূতপূর্ব ভোট স্থানান্তরই কালনার গোটা রাজনৈতিক মানচিত্রটাকে ওলটপালট করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হল, কেন ভোটাররা এত ব্যাপকভাবে তাদের অ্যালিজেন্স পরিবর্তন করল? আমাদের তৃতীয় পর্বে আমরা ঠিক এই কেনই উত্তর খুঁজব। আমরা ব্যবচ্ছেদ করে দেখব ঠিক কোন কোন পদ্ধতিগত ব্যর্থতা আর অভিজ্ঞতা ভোটারদের মনে এতটা গভীর প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি করেছিল। ভোটারদের এই অসন্তোষের কারণ কিন্তু কোনো একটা ছিল না, এটা ছিল অনেকগুলো ক্ষোভের একটা সমষ্টি। একদিকে কাটমানি দুর্নীতি আর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনা মানুষের বিশ্বাসে আঘাত এনেছিল, অন্যদিকে ভোটের পরের হিংসার আতঙ্ক, বেকারত্ব আর সংখ্যালঘু তোষণের অভিযোগ, এই সবকিছু মিলে মানুষের মনে নিরাপত্তা আর ন্যায্যতার অভাববোধ তৈরি করেছিল। কাটমানি শব্দটা শুনলে আমাদের মনে শুধু আর্থিক ক্ষতির কথাই আসে, কিন্তু এর প্রভাবটা আরও অনেক গভীর। ভাবুন, যখন একটা পরিবার সরকারি আবাসন প্রকল্পের পুরো সুবিধাটা পায় না, কারণ কোনো মধ্যস্থতাকারী তার একটা অংশ কেটে নেয়, তখন সেটা শুধু টাকার ক্ষতি নয়,
সেটা আসলে তাদের আত্মমর্যাদার উপর একটা আঘাত। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে। এই ধরনের দুর্নীতি সেই মৌলিক অধিকারকেই ক্ষুণ্ণ করে। এর ফলে কি হল, বাম এবং শাসক দল উভয়ের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এক বিশাল সংখ্যক ভোটার কার্যত রাজনৈতিকভাবে গৃহহীন হয়ে পড়ল। তারা এমন একটা বিকল্পের সন্ধান করছিল যাকে তারা বিশ্বাস করতে পারে। আর এই বিপুল সংখ্যক পরিবর্তনকামী ভোটারই কালনা নির্বাচনের ফলাফল নির্ধারণের মূল চাবিকাঠি হয়ে উঠেছিল। বেশ, তাহলে চতুর্থ পর্বে আসা যাক। একটা বড় অংশের মানুষের মনে জমে আছে ক্ষোভ। এখন প্রশ্ন হল, এই অসন্তোষকে একত্রিত করে একটা ভোটের বাক্সে ভরার জন্য ঠিক কী ধরনের কৌশল তৈরি করা হয়েছিল? চলুন সেই নকশাটা এবার দেখা যাক। এই বিশাল সংখ্যক অসন্তুষ্ট ভোটারকে এক ছাতার তলায় আনার জন্য একটা চতুর্মুখী কৌশল নেওয়া হয়েছিল। প্রথমত, দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক প্রচার। দ্বিতীয়ত, সুশাসন আর উন্নয়নের একটা ইতিবাচক রূপরেখা মানুষের সামনে তুলে ধরা। তৃতীয়ত, প্রযুক্তির ব্যবহার করে একেবারে প্রত্যেকটা ভোটারের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। আর চতুর্থত, নিরাপত্তা ও ন্যায়ের প্রতিশ্রুতি দিয়ে মানুষের আস্থা অর্জন করা। এই চারটে স্তম্ভ একসাথে কাজ করে ভোটারদের মূল উদ্বেগগুলো সমাধান করার চেষ্টা করেছিল। পঞ্চম পর্ব। বড় বড় কৌশল তো হল, কিন্তু ভোটারদের বিশ্বাস জিততে হলে নক্কর প্রতিশ্রুতি দিতে হয়। এবার আমরা দেখব ঠিক কি কি নির্দিষ্ট আর পরিমাপযোগ্য উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভোটারদের বিশ্বাস পেতে গেলে শুধু অভিযোগ করলে হয় না, সমাধানের পথও দেখাতে হয়। এখানে ঠিক সেটাই করা হয়েছিল। যেমন ধরুন ১২০ কোটি টাকার কালনা সেতু। এটা শুধু যাতায়াত সহজ করবে না, এলাকার অর্থনীতিকেও চাঙ্গা করবে। ৮০ কোটি টাকার জাতীয় সড়কের উন্নয়ন আর ৫০ কোটি টাকার কৃষি প্রক্রিয়াকরণ পার্ক, যা সরাসরি এলাকার ছেলেমেয়েদের জন্য চাকরি তৈরি করবে। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা প্রতিশ্রুতির সাথে তার আনুমানিক খরচ আর সময়সীমাও উল্লেখ করা হয়েছে। এটা একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শাসনের ইঙ্গিত দেয়। কিন্তু কৌশল তো শুধু কাগজে থাকলে চলে না, তাকে মাটিতে নামাতে হয়। এর জন্য যেমন একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দেওয়া হয়েছিল, তেমনি আবার অ্যান্টিকাট মানি স্কোয়াড তৈরির মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ঘুষের মতো নির্দিষ্ট অভিযোগগুলোর সরাসরি মোকাবেলা করা। আজকের এই ডেটা নির্ভর রাজনীতির যুগে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। ভোটারদের তথ্য সংগ্রহ এবং ব্যবহার করার সময় তাদের সম্মতি আর অধিকারকে সম্মান করাটা অপরিহার্য। ভারতের ডেটা সুরক্ষা আইনও কথাই বলে, স্বচ্ছতা আর সম্মতি ছাড়া যে বিশ্বাস তৈরি হয় সেটা কিন্তু বেশি দিন টেকে না। আর গণতন্ত্রের আসল ভিত্তিই হল দীর্ঘমেয়াদী বিশ্বাস। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। চলুন এবার ভাবা যাক যে রাজনৈতিক প্রচারের এই নতুন আরও বৈজ্ঞানিক পদ্ধতির বৃহত্তর প্রভাব কি হতে পারে। কালনার এই ঘটনাটা আসলে একটা নতুন বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। একদিকে রয়েছে এক অনেক বেশি সচেতন ভোটার, যারা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার, যারা জবাবদিহি চায়, আর অন্যদিকে রয়েছে একটা রাজনৈতিক ব্যবস্থা যা ডেটা এবং প্রযুক্তির সাহায্যে আরও নিখুঁতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। এটাই হয়তো আজকের ভারতীয় রাজনীতির নতুন চালিকা শক্তি। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হল, রাজনৈতিক প্রকৌশলের এই নতুন যুগ কি নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে মানুষের বাস্তব জীবনের মধ্যেকার যে বিরাট ব্যবধান সেটাকে পূরণ করতে পারবে? কারণ দিনের শেষে যে কোনো রাজনৈতিক কৌশলের চূড়ান্ত উদ্দেশ্য তো একটাই, প্রকৃত জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কালনার এই কেস স্টাডি আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, রাজনীতির চূড়ান্ত লক্ষ্য সংখ্যা বা কৌশল নয়, বরং মানুষের জীবনের উন্নতি। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এ mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে